পাকিস্তানের লস্করে তৈয়বা নিশ্চয়ই আপনি দেখছেন, এর মূল ব্যক্তি বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিছি। আমি তখন বললাম, এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে, আলবদরের বাচ্চারা, এইসব কথা বলিস না। ৭১ না থাকলে কিন্তু বাংলাদেশ নাই, তোরা পাকিস্তান জায়গা। ২৪ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে অলরেডি। ২৪-এর পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে, ওর নাম কি, নামও মনে থাকে না, হারামজাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যে পাকিস্তানে বসে আছে, কি নাম সংগঠনটার নেতা যে বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিলাম। লস্কর তৈয়বা। হ্যাঁ, এখন ৫ই আগস্টের যারা নেতা, যারা সমন্বয়ক, যারা ইউনূস সাহেবরা, তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে লস্করে তৈয়বা যে কইছে কথাটা সত্য না মিথ্যা, তা না হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে একটি গেজেট প্রকাশিত হয়েছে যে কারা মুক্তিযোদ্ধা কিংবা কারা মুক্তিযোদ্ধা নয়, সে ধরনের একটি ডিসক্রিপশন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে নতুন করে একটি বিতর্ক আমাদের সামনে এলো। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। অ্যাডভোকেট ফজলুর রহমান, শুরুতেই আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। নতুন যে গেজেট প্রকাশিত হয়েছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করে, সে বিষয়ে আপনার মন্তব্য একটু। থ্যাংক ইউ ভেরি মাচ। মুক্তিযোদ্ধার সংজ্ঞা, আপনাকে আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধার সংজ্ঞা, আমার প্রথম কথাটা হলো ১৫ বছর যারা দাবি করেছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তারাই তো ক্ষমতায় ছিলেন। এবং আমি আমার জানা মতে সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইচ্ছা করলে একটা সঠিক তালিকা করতে পারত, সংজ্ঞাটাও সঠিক করতে পারত, কেন করলো, সংজ্ঞা কি কারণে করলো, সেগুলা বলতে পারত। কিন্তু এই ১৫ বছরে তারা সঠিক সংজ্ঞা করা দূরের কথা, সঠিক একটা তালিকাও করতে পারলেন। কারণ আমার জানা মতে আমার কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ শাসনের সময় ১৫ বছরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, এখন শেষ দিন পর্যন্ত। যাদের বয়স ৩ বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়েছে টাকা দিয়া। এটা আমি সবাইকে দোষী না। কত টাকার পরিমাণ, নিচে ২০ লাখ, উপরে ৫০ লাখ। আমি জানি, আমারে বললে আমি চ্যালেঞ্জ করবো যে আমি জানি এবং দেখায় দিব, এবং সবাই বলবো ও ৫০ লাখ টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। আওয়ামী লীগের আমল এটা হইলে কেন, যেন আমার থানা ইটনাতে এটা একজন ব্যক্তি টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিল না, সে ডিসি পর্যন্ত হইয়া রিটায়ার করছে। কথাটা বোঝার চেষ্টা করে। সমস্ত মুক্তিযোদ্ধারা লিখিত দিচ্ছে ইটনা থানার যে এরা মুক্তিযোদ্ধা না। তাইলে আমার কথাটা হলো, যারা রিয়েল মুক্তিযোদ্ধার দল ছিল শেখ হাসিনার নেতৃত্বে, যারা নিজেদেরকে দাবি করে, এবং আমিও মনে করি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটার মাঝে কোনো সন্দেহ নাই, তারা কেন মুক্তিযুদ্ধেরদেরকে নিয়ে যে হাজার হাজার ফলস মুক্তিযোদ্ধা করলো কেন? যদি সত্য কথা আপনাকে স্বীকার করেন, এখন আপনি বাপের কাছ থেকে পান নাই বিচার, বা বাপের কাছ থেকে আপনি সহযোগী কিছুই পান নাই, আপনি ওই আরেকজনের কাছে গিয়া, চাচার কাছে গিয়া ডাক চাচার কাছে গিয়া দাবি করেন যে আমার এই সহযোগিতা করো। কেন করবে? এটা তো মুক্তিযুদ্ধের সরকার না, এটা তো মুক্তিযুদ্ধের বিরোধীদের দ্বারা সমর্থিত একটা সরকার। জামাতে ইসলাম এবং রাজাকাররা যদি, আলবদররা যদি, পাকিস্তান বিরোধী শক্তি যদি তাদেরকে সহায়তা না করে, তাহলে তো ৩ দিন ক্ষমতায় থাকতে পারবে না। তো মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা সমর্থিত এবং শক্তিপ্রাপ্ত একটা সরকার, সে কেন ভালো কাজ করবে মুক্তিযুদ্ধের পক্ষে? এক। ২ নম্বর হলো, পরশুদিন দেখলাম পাকিস্তানের লস্করে তৈয়বা, নিশ্চয়ই আপনি দেখছেন, এর মূল ব্যক্তি বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিছি। এই ব্যাপারে আমি বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বর্তমান মুক্তিযোদ্ধা উপদেষ্টা, তাদেরকে আমি ভালো জানি। তাদের বক্তব্য আশা করব যে লস্করে তৈয়বার বক্তব্য দিয়েছে যে ৫ই আগস্টে আমরা ৭১-এর প্রতিশোধ নিছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব। এইটাই যদি সত্য হয়, তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুক্তিযুদ্ধ স্বীকার করছে? এটি তো বেশি করছে।
এটা পুরো পাকিস্তান করলে আপনি কি করবেন? আওয়ামী লীগেরা তালা মারলো কেন মুখের মধ্যে? যে কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময়, লাখে লাখ, একটা লোকে কথা বলে? বলেন, আপনি বলেন। এই ফজলুর রহমান হতবাগা ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে, যে আপনি কেন মিস্টার মঞ্জুরুল আলম পান না ওখানে বসে বসে নিজের জীবনে রিস্ক নিয়ে এত কথা বলতে হয়? কেন সাংবাদিক আমার ভাই, নাম বললাম না, নামটা বললাম নাইলে ভুল বুঝে, আজিজ ভাই কেন এত সত্য কথা নিজের জীবনে ঢুকে নিয়ে বলতে হয়? আওয়ামী লীগাররা কোথায়, যারা গত 15 বছর মুক্তিযুদ্ধের নামে এইটা? আমি বলবো যে এখন এটাতে হাত দেওয়াটা হইলো নেই কাজ তো খই বাস, একটা কথা আছে। এই সরকার কোনো কাজ নাই, কুকাজ করা অকাজ করা ছাড়া কোনো কাজ নাই, কাজে আরেকটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আবার ওই দিকে যায়। ওই কারণে ইলেকশনকে সবসময় তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য যতদিন উঠবে ততদিন যাতে ইলেকশন না করতে হয়, আর ইউনূস সাহেব যাতে আরো 150-200 বছর বাঁচা থাকে। এবং এই আমার ধারণা স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু ওরা আছে, মুল্লা মুন্সিরা আছে, এরা দোয়া করে প্রত্যেকদিন, হে আল্লাহ তুমি ইউনূস সাহেবকে 150 বছর আয়ু দাও আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও। কাজেই আপনি বুঝতে চান এই সরকার, ইউনূস সাহেবের সরকার 150 বছর থাকার চেষ্টা করতেছে। আমি এই কথাটা রূপ করতে বলতে যতদিন জীবন আছে, আর এইটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে। এখন যে অর্ডিনেন্সটা তারা করছে, আমি যতটুকু দেখছি, আমার ভুল হইলে সবাই ক্ষমা করবে, ওই আওয়ামী লীগের এমপিদেরকে বাদ দেওয়ার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয়। যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ খুব কিছু করে নাই, এটাকে ছোট করার জন্য করছে। তো করবেই তো, আওয়ামী লীগ তো পলাইলো কেন? জি, আমার প্রশ্ন হচ্ছে যে এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যে ধরনের রিপোর্টিং হলো বিভিন্ন পত্রপত্রিকা, বা আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং আহ, জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ, মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা 4 শতাধিক নেতা মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে। পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তিনি বলেছেন না, এটা ভুল বুঝাবুঝি, তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না। আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে, নাকি আমরা ভুল বুঝেছি, নাকি সরকার এখন সমালোচনার মুখে উল্টো কথা বলছে? আপনার কি মনে হয়? এই সরকার সবই টেস্ট করতেছে, টেস্ট করে, বুঝছে যে আমরা এই কাজটা করে, টেস্ট করে ভিন্ন কারণে। একটা হইলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য টুকা দিয়ে দেখে। কি টুকা দিছে? প্রথম মুক্তিযুদ্ধ হলো 47, মুক্তিযুদ্ধ হলো 24, 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ওখানে কোনো যুদ্ধ হয় না, এটা ছিল ইন্ডিয়ার কনস্পিরেসি, ভারতের চক্রান্ত। 71। এখন আপনি একজন সাংবাদিক, আমি একজন পলিটিশিয়ান, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না, কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শকে ধারণ করেন, আর আমি মুক্তিযুদ্ধ ছিলাম, আদর্শকে ধারণ করি। আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে, রিয়াল বদরের বাচ্চারা, এইসব কথা বলিস না, 71 না থাকলে কিন্তু বাংলাদেশ নাই, তোরা পাকিস্তান জায়গা, না হইলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে নেব, কারণ যুদ্ধ না হইল তো বাংলাদেশ হইতো। এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরা, ফজলুর রহমান যে ভারতীয় বেশ্যার ঘর থেকে হইছে, এসব খুব বক্সে বই কেটে আমি কান বন্ধ করে ফেলছি। আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলবো রে রাজাকারের বাচ্চারা, এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলতে একটা যুদ্ধ হয়েছিল। এর আগে কিন্তু কইছে যারা অস্ত্র হাতে নিয়েছিল 71 সনে, জামাত বলছে কিন্তু তারা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ইচ্ছা করলে মাপ করে। এত কয় না না, একটা যুদ্ধ হয়েছিল। এটা টেস্ট করে দেখতেছে, এগুলো টেস্ট করা। তার মূল কাজটা হলো ইলেকশনকে বিলম্বিত করা, ওই যে জাতীয় নির্বাচন, ওইটাকে প্রলম্বিত করার জন্য এইসব কাজ হইতেছে। তবে যে লোকটার কথা আপনি বললেন, ওই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, হি ইজ এ গুড ম্যান, হি ইজ রিয়েল ফ্রিডম ফাইটার, উনি বীর প্রতীক, আই নো হি। কিন্তু একা একজনের পক্ষ তো সবকিছু করা সম্ভব না, কারণ উনি তো এত বড় একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও কেন তার দপ্তরের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একের পর এক হঠকারী সিদ্ধান্ত কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারকগুলো ধ্বংস করা হয়েছে 5ই আগস্টের পরে, সেইগুলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি সংরক্ষণ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে। উল্টো 24-এ যারা আন্দোলন করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে
বিশেষ সুযোগ সুবিধা দিয়ে ৭১ যারা মুক্তিযোদ্ধা আপনারা তাদের স্ট্যাটাসে নিয়ে আরেকটি চেষ্টা করা তো আমরা শুরু থেকে দেখছি। এই বিতর্কিত সিদ্ধান্ত তিনি কিভাবে মেনে নিচ্ছেন? বা তার মাধ্যমে কেন এই সিদ্ধান্তগুলো আসছে? আসছে যে আমি মনে করি তার মতো লোকের এখানে থাকা উচিত। আর যদি থাকে তাকে ভবিষ্যতে ইতিহাসের গ্লানির তলে পড়তে হবে। ইতিহাসের দায়িত্ব তাকে নিতে হবেই, কারণ যদি থাকে, কিন্তু তার থাকা উচিত না। এই যে এই অপকর্মটা যে করছে, যে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবার ২৪-এর মুক্তিযোদ্ধা, আমি বলি বাঘ আর বিড়াল দুইটাই বুঝি সমান সমান। যে দেশে চাইলে ডাইলে একদল, তেলে গিয়ে একদল, হ্যাঁ, ৭১ আর ২৪-এ একদল, এইটা মহা অপরাধ করতেছে। এবং ২৪ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে অলরেডি। ২৪-এর পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে, ওর নাম কি, নামও মনে থাকে না, হারামজাদারা, রাজাকারের বাচ্চাদের যে নেতা যে পাকিস্তানে বসে আছে, কি নাম সংগঠনটার নেতা যে বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিলাম। এখন এটা ক্লিয়ার করতে হবে। লস্করি তৈয়বা, হ্যাঁ, এখন ৫ই আগস্টের যারা নেতা, যারা সমন্বয়ক, যারা ইউনূস সাহেবরা, তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে লস্করে তৈয়বা যে কইছে কথাটা সত্য না মিথ্যা, তা না হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না। কারণ আমি দেখছি এই মুনাফেকের বাচ্চারা গান বাজাইছে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরি, বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এই ৫ই আগস্টের সমন্বয়করা বাজাইছে। আচ্ছা, এটার সঙ্গে না হয় কিছু মুনাফিকি করতেছে, বুঝতেছি, কিন্তু এটার পিছনে এই যে একটা ছেলে সার্জিস আলম বলে ফেলছে যে এটার পিছনে জামাত আছে আর শিবির আছে, এরা হইলো ভ্যানগার্ড। এখন এই ভ্যানগার্ডদের পিছনে যদি ওদের বাপ থাকে, লস্করে তৈয়বা, আমি খুব ক্লিয়ারলি বলছি, পৃথিবীর জঙ্গিদের বাবা লস্করি তৈয়বা যদি থাকে তাহলে তো ৫ই আগস্টের যারা নেতৃত্ব তাদের ক্লিয়ার করতে হবে। তাহলে তো ৫ই আগস্ট নেই প্রশ্ন উঠবে, আর আমাদেরকে পৃথিবীতে হাত জোর করে বাঁচতে হবে যে আমরা ভুল করছিলাম কিনা। কারণ আমি যত কথা কইছি ৫ই আগস্টের আগে, সমস্ত ইউটিউবার মিললেও এত কথা, ওই যে ফ্রান্সে বয়ে রয়েছে, আমেরিকায় বসে রয়েছে, সবাই মিললেও এত কথা বলে নাই। দূর থেকে যারা বাক বাক করছে, ভিতরে এসে বলার এক বেটাও সাহস পানি ফজলুর রহমান ছাড়া। কাজে আমি মনে করি ৫ই আগস্ট নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে। এখন পাকিস্তানিদের হাতে দেশ চলে গেছে, পাকিস্তানি ভাবাদর্শের লোকজনের কাছে এই নওয়াজ শরীফ কি কয়, আমরা পরাজিত হয়েছিলাম, নওয়াজ শরীফের বাইরে দেখি শাহনেওয়াজ শরীফ, সবাই এখন খুব খুশি যে এদের ভাইয়েরা বা এদের সন্তানেরা এখন বাংলাদেশের ক্ষমতায় আছে, এরা খুব খুশি। কিন্তু এরা যখন খুশি হয় তাহলে যে সার্জিস আলমের কথা বলছিলেন বা হাসনাত আব্দুল্লাহ সাবেক সমন্বয়করা একসময় যখন বুঝতে পারে যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে দেশে রাজনীতি করা সম্ভব নয়, তখন তারা জামাত ইসলামীকে অ্যাটাক করা শুরু করলো। আবার যখন জামাতের একজন শীর্ষ নেতা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, তিনি যখন খালাস পেলেন, তখন আবার তারা মন্তব্য করলেন যে একে একে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা যদি ফিরে আসতেন, তারা যদি বেঁচে থাকতেন, তারাও সম্ভবত এভাবে বেরিয়ে আসতেন। আসলে তারা, তাদের উদ্দেশ্যটা কি? কখনো জামাতের বিরুদ্ধে কথা বলছে, আবার জামাতের যুদ্ধাপরাধীদের পক্ষে তারা কথা বলছে, জয়গান গাইছে। এই দেশটাকে একটা বর্বর মধ্যযুগীয় জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করা, যেখানে স্লোগান দেওয়া হয় আফগানিস্তানের পক্ষে দেশ যাবে, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এক সময় স্লোগান দেওয়া হইতো। এখন দেখলাম কিছু মৌলানা সাহেব আবার বলে আফগানিস্তান নাকি পৃথিবীর ৩য় শ্রেষ্ঠ সুখী দেশ, যেখানে ১/৩ লোক রাত্রে বেলা না খাইয়া মরে, সেই আফগানিস্তান হইতে চায় তারা। এবং এটা কইতে গেলে যখন বাধা পায়, এদের তো কোনো নীতিগত অবস্থান নাই, আদর্শগত অবস্থান নাই। যখন মনে করে যে বেশি বাধা পাইতেছে, তখন আবার একটু, এইগুলা তো খুবই বাটপার শ্রেণীর মানুষ, ওই যে গ্রাম্য বাটপার থাকে, আমি এদেরকে তো বাটপার বলি, শ্রেণীর মানুষ যারা ওই আদম ব্যবসা করে, মানুষের কাছ থেকে গিয়া কয় টাকা দেও ২ লাখ, ১৫ দিনের মধ্যে সৌদি আরবে পাঠাবো, বেতন হবো ৬০,০০০, ওইসব বাটপার শ্রেণীর মানুষ, নিজেরাও বাটপার, যারা ভাত খাইতে পারতো না ২ টাকা দিয়ে, যাদের ২০০ কোটি টাকা হয়েছে, এই শ্রেণীর মানুষ হলো এরা। মানুষ এরা কি মানুষ? এরা এইসব ছেলে পেলে, এইসব লোকজন কি মানুষ? এরা কোথায় কোন কাজে এরা লাগছে? এখন সুযোগ পাইছে, সুবিধা পাইছে একটা চক্রান্তের মাধ্যমে, তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিছে। এটার জন্য তো আপনাকে কিছুদিন ভোগ করতেই হবে।
যদি আপনি সঠিক না, আপনি কেন এরকম করছিলেন? এটা আগে নিজে তওবা করেন, আগে নিজেরা তওবা করেন। কেন 15 বছর আপনি 3টা ইলেকশন দেন নাই? কেন 14 সনের বিনা ভোটে ইলেকশন করছেন? কেন 18 সনে দিনের ভোট রাতে করছেন, নিশিরাইতের এমপি হয়েছেন? কেন 24 সনে আমির ভোট করছেন? কেন সালমান রহমানদের মতো রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক নেতা বানায়া, এস আলমদের মতো জামাতের পৃষ্ঠপোষকদেরকে নেতা বানায় আপনি আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বানাইছেন, এস আলমদেরকে সমস্ত ব্যাংক লুট করছেন? আগে তওবা করেন। আমি জামাত প্রসঙ্গে একটু আসতে চাই। জামাত কখনো সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে, আবার এটাও আমরা জানি জামাত বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার পরিচালনা করছে। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বা সরকারের পক্ষ থেকে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে, কার মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকবে, কে সহযোগী মুক্তিযুদ্ধ হবে, সেই জায়গায় একটি অপশনে বলা হচ্ছে, আমি একটু বলি আপনাকে এই বিষয়ে একটু খণ্ডন করতে, মানে আপনার কাছে ব্যাখ্যাতে চাওয়ার ইচ্ছা রয়েছে আমার। মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হচ্ছে 1971-এর 26শে মার্চ হতে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ। অর্থাৎ পাকিস্তানি দখলদার বাহিনী সহ আল-বদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী সহ যারা ছিল তাদের বিরুদ্ধে যে যুদ্ধ সংঘটিত হচ্ছে সেটাই মুক্তিযুদ্ধ। তাহলে এই যে গেজেটে জামাত যে বাংলাদেশের বিরুদ্ধে ছিল, যুদ্ধ অপরাধ সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে বা পাকিস্তানের পক্ষে দায়িত্ব পালন করেছে, এখন সরকার আসলে কি বলতে চাইছে? সরকারের মোটিভটি কি? তারা এটি দিয়ে আবার নতুন কোন খেলা খেলতে চাইছে, কি মনে হয়? শুনলেন, আমি আপনাকে বলি এই কথাটার জন্য এদেরকে সবরে মাফ করে দেওয়া দরকার। মানে যারা এই অর্ডিন্যান্সটা করছে, অন্তত এইটুক তারা বুক ফুলায় কইতে পারছে এই রাজাকার, আল-বদর, আল-শামস আর মুসলিম লীগ, জামাত ইসলামী, নিজামে ইসলাম, নেজাম, মুসলিম লীগ মারা গেছে, জামাত এখনো শুধু জীবিত না, আরো বেশি শক্তিমান হয়ে আসছে। এই তো কথাটা। জামাত যে যুদ্ধ করলো, এরা যদি যুদ্ধ অপরাধী হয়ে থাকে, এই নামে দল করে কেমনে? এপিলেট ডিভিশন তাদেরকে এফিলিয়েশন দিল কেমনে? রিকগনিশন দিল কেমনে? তাইলে সরকার এটা লেখে কেমনে? তাইলে হয় সরকার তাইলে সত্য লেখতেছে, এপিলেট ডিভিশন সরকারকে বুঝতেছে না। আমি এর বেশি আর কইলাম না। দুইটার মধ্যে মারাত্মক কন্ট্রাডিকশন। যারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছে জামাত, তাদেরকে আবার আওয়ামী লীগ বাতিল করছে। ন্যায় অন্যায় বুঝি না, তুই যুদ্ধ করছিস, বাতিল হোক। এদেরকে আবার এফিলেশন দিছে। তাইলে এপিলেট ডিভিশনকে ধরতে হবে। আবার যদি এপিলেট ডিভিশন বলে যে না, আমাদেরটাই সত্য, সরকার যেটা করছে এটা মিথ্যা, জামাত মুক্তিযোদ্ধার দল ছিল, তাইলে তো সরকারকে পদত্যাগ করতে হবে। এই কন্ট্রাডিকশন রয়ে গেছে। আর আমি যে কথাটা বলবো, এই মুক্তিযুদ্ধের ব্যাপারটা নিয়ে এখন সরকার হাত দিছে, কোনো তাদের মানে চিন্তার মধ্যে কোনো শুভ কথা চিন্তা নাই। চিন্তাটা হলো ইলেকশনটাকে বিলম্বিত করা এবং প্রলম্বিত করা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফজলুর রহমান আপনাকে, এবং অবশ্যই নিঃসন্দেহে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম, স্যালুট। ভালো থাকুন সবাই।